আর শুনেছি এই মন্দিরটা নাকি ইসকন মন্দিরের একটি শাখা। আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আর গাড়ি নিইনি, আজকে আমরা হেঁটে হেঁটেই ঘুরতে যাবো। কিন্তু যাবো বাড়ির একদম কাছাকাছি, তাই আর গাড়ি বার করলাম না। পরন্ত বিকেলের রোদে দুজন গল্প করতে করতে হাঁটতে শুরু করলাম। আর এখানে দেখো কত সুন্দর দুটো হাঁস। এবার আমরা মাঠে দুজনে বসে একটু ছবি উঠে নিলাম। অনেকদিন ধরে শুনছি যে আমাদের বাড়ির খুব কাছে একটা মন্দির আছে, তো সেটাই দেখতে চলে আসলাম আজকে বিকেলে। হ্যাঁ, এই মন্দিরটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। আর শুনেছি এই মন্দিরটা নাকি ইসকন মন্দিরের একটি শাখা। আমার রাধা আমাকে ফেলে আগে আগে হেঁটে চলে যাচ্ছে। আমি বললাম আরে দাঁড়াও রাধা দাঁড়াও, আমিও তো যাবো। সে আমাকে বললো টাটা। আমরা ঢুকে বললাম মন্দির চত্বরে। আর মন্দির চত্বরে ঢুকে দেখি বড় সাইজের একটা কুয়া। রাধা আমাকে জিজ্ঞাসা করছে এটা কি। আমি বললাম এটা কুয়া, কিন্তু পাতকুয়াটার মধ্যে পরিষ্কার জল থাকার পরিবর্তে নোংরা ভোরা থাকাটা স্বাভাবিক, কারণ মন্দির এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে। যাই হোক, বাইরে একটু অপেক্ষা না করে এবারে চলে আসলাম আমরা মন্দিরের ভিতরে। যেহেতু আমরা এসেছিলাম বিকেল 4টের দিকে, ভগবান শ্রীকৃষ্ণকে তখনও বিশ্রামরত অবস্থায় রাখা হয়েছে। আর আমার ছোট বাবাকে দেখো প্রণাম করছে, যেখানে দেখছে সেখানেই প্রণাম করছে। পরে একটু অপেক্ষা করতেই খুলে গেল সেই দরজা যেখানে আমাদের শ্রীকৃষ্ণ বিরাজমান। পুরো সুন্দর দেখতে লাগছিল এই শ্রীকৃষ্ণের মূর্তিটা। মন্দিরের ভিতরে ঢুকে একটা আলাদা রকম ফিলিংস অনুভব করছিলাম। যেহেতু মন্দিরটা ছিল পুরো ফাঁকা, তাই আমরা ভালোভাবে দর্শন করতে পেরেছি ঠাকুরকে। কৃষ্ণের জন্মাষ্টমীর দিন এই মন্দিরে এত ভিড় হয় যে তুমি ঢুকতেই পারবে না। বড় বড় কড়াইতে করে কিন্তু এখানে শ্রীকৃষ্ণের ভোগ রান্না হয়। তোমাদের কেমন লাগলো ঠাকুরটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাও। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।